আমরা আগেই বলেছি ডারউইনিয়ান এভলিউশন অনেকগুলো অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এতে কোনো সমস্যা নেই, কারণ সকল সায়েন্টিফিক থিওরির কিছু অ্যাজাম্পশন থাকে এবং অন্যান্য সকল থিওরিগুলোর মতো ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের অ্যাজাম্পশনগুলোকেও চ্যালেঞ্জ করা হয়েছে। প্রথম অ্যাজাম্পশনটি হচ্ছে ন্যাচারাল সিলেকশন ইজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ এভলিউশন। প্রাকৃতিক নির্বাচন হচ্ছে বিবর্তনের প্রধান ড্রাইভিং ফোর্স বা মেকানিজম। দ্বিতীয় অ্যাজাম্পশন হচ্ছে জিনস ট্রান্সমিটেড ভার্টিক্যালি, কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে জিন হরাইজন্টালি ট্রান্সফার হয়, বিশেষ করে ব্যাকটেরিয়াদের মধ্যে এটি একটি কমন ঘটনা। তৃতীয় অ্যাজাম্পশনটি হচ্ছে জিন সেন্টার্ড ভিউ, যা চ্যালেঞ্জ করা হয়েছে বাই গ্রুপ সিলেকশন। চতুর্থ অ্যাজাম্পশনটি হচ্ছে গ্র্যাজুয়ালিজম, যা চ্যালেঞ্জ করা হয়েছে বাই পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। পঞ্চম অ্যাজাম্পশনটি হচ্ছে ট্রি অফ লাইফ, যা চ্যালেঞ্জ করা হয়েছে বাই দ্য ওয়েব অফ লাইফ। ষষ্ঠ অ্যাজাম্পশনটি হচ্ছে অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স আর নট ইনহেরিটেড। সপ্তম অ্যাজাম্পশনটি হচ্ছে মিউটেশনস আর র্যান্ডম। অনেকেই এই অ্যাজাম্পশনকে চ্যালেঞ্জ করেছেন যে কিছু কিছু মিউটেশন হয়তো র্যান্ডম, তবে বেশিরভাগ উপকারী মিউটেশনই ডিরেক্টেড। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডেনিস নোবেলের মতে অল দ্য সেন্টার্ড অ্যাজাম্পশন অফ নিউ ডারউইনিজম হ্যাভ বিন ডিসপ্রুভেন। নিউ ডারউইনিজমের সকল অ্যাজাম্পশনই ভুল প্রমাণিত হয়েছে। ডারউইনিয়ান এভলিউশনের বিপরীতে কমপক্ষে 5টি ওয়েল ইস্টাবলিশড অল্টারনেটিভ থিওরি রয়েছে, যার সবগুলি প্রস্তাবিত হয়েছে মেইন স্ট্রিম এভলিউশনারি বায়োলজিস্টদের দ্বারা, যার প্রত্যেকেই নাস্তিক। প্রথম অল্টারনেটিভ থিওরিটি হল এভলিউশন বাই ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটি প্রপোজ করেছেন জেমস শেপিরো, ইউনিভার্সিটি অফ শিকাগো। দ্বিতীয় অল্টারনেটিভ থিওরিটি হল নিউ লামার্কিয়ান এভলিউশন। মূলত এটি 210 বছর আগে লামার্কের এভলিউশন থিওরির নতুন একটি ভার্সন। 3. মিউটেশন ড্রিভেন এভলিউশন, যাকে মেন্ডেলিয়ান মিউটেশনিজমও বলা হয়। 4. এভলিউশন বাই সেলফ অর্গানাইজেশন। এটি প্রপোজ করেছেন স্টুয়ার্ট কাফম্যান। 5. সিম্বায়োটিক এভলিউশন, অর্থাৎ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড জিনোমস। এটি প্রপোজ করেছেন লিন মার্গালিস। অন্যদিকে দ্য থার্ড ওয়ে অফ এভলিউশন নামে পুরো একটি প্রজেক্ট শুরু হয়েছে। এই প্রজেক্টে পৃথিবীর প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের বায়োলজিস্টরা যুক্ত আছেন। অক্সফোর্ড থেকে শুরু করে ক্যামব্রিজ, MIT, প্রিন্সটন, হার্ভার্ড, শিকাগো, অর্থাৎ ইউরোপ, আমেরিকা, চায়না সহ অন্যান্য বিভিন্ন দেশের বিভিন্ন বায়োলজিস্টরা। তারা এটাকে থার্ড ওয়ে বলেন কারণ ওনারা ক্রিয়েশনিজম, ইন্টেলিজেন্ট ডিজাইন, গড বিশ্বাস করেন না, আবার ডারউইনিয়ান এভলিউশনকেও গ্রহণ করেন না, কারণ তারা ডারউইনিজম, নিউ ডারউইনিজম এবং এর অ্যাজাম্পশনগুলোকেও সত্য বলে মনে করেন না। তাই তারা বিশ্বাস করেন থার্ড ওয়েতে। এখন আসা যাক এভলিউশন অ্যান্ড রিলিজিয়ানে। প্রথমে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে যদি সৃষ্টিকর্তা না থাকে এবং ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ, বস্তুবাদ সত্য হয়, তবে ডারউইনিয়ান এভলিউশনের মতো কোনো একটা কিছু অবশ্যই সত্য হবে অ্যাজ এ ম্যাটার অফ লজিক। এমনকি হিন্দু ধর্মের এক শ্রেণী গ্রন্থ যেগুলো পুরাণা নামে পরিচিত, তেমনই একটি পুরাণা হচ্ছে পদ্মা পুরাণা, যা প্রায় 1500 থেকে 2000 বছর পুরনো। অবাক করা বিষয় হচ্ছে সেখানেও ট্রি অফ লাইফ এবং হিউম্যান চিম্পাঞ্জি অ্যানসেস্ট্রি, অর্থাৎ মানুষ এবং বানরের সাধারণ পূর্বপুরুষের কথা উল্লেখ করা রয়েছে। আপনি নাস্তিকতা, বস্তুবাদ, প্রকৃতিবাদে বিশ্বাস করলে ডারউইনের বিবর্তনবাদের মতো একটা কিছু অবশ্যই সত্য হতে হবে। প্রফেসর গ্যারেথ নেলসন, যিনি ডারউইনিজমে বিশ্বাস করেন, তিনি বলেন, "We've got to have some ancestors. We will pick those. Why? Because we know they have to be there and these are the best candidates." আমাদের অবশ্যই সাধারণ পূর্বপুরুষ থাকতে হবে, আমরা তাদেরকে বাছাই করে নিব। কেন? কারণ আমরা জানি তাদের থাকতেই হবে
আর তারাই সেরা প্রার্থী। এথিয়াস বায়োলজিস্ট রিচার্ড লুইনটন বলেন, উই আর ফোর্সড বাই আওয়ার প্রায়োরি অ্যাডহারেন্স টু ম্যাটেরিয়াল কজেস টু ক্রিয়েট অ্যান অ্যাপারেটাস অফ ইনভেস্টিগেশন অ্যান্ড সেট অফ কনসেপ্টস that produce material explanations, no matter how counterintuitive, no matter how mystifying to the uninitiated. Moreover, that materialism is an absolute, for we cannot allow a divine foot in the door. অর্থাৎ তিনি যা বলতে চাচ্ছেন তা হলো তাদেরকে অবশ্যই ম্যাটেরিয়াল কজের খোঁজ করতে হবে, যাতে করে তারা একটি ম্যাটেরিয়াল এক্সপ্লেনেশন উপস্থাপন করতে পারে, এবং তারা বাধ্য এমনটা করতে। এখন এটা যতই আমাদের সহজাত প্রকৃতির বিপক্ষে হোক অথবা রহস্যপূর্ণ হোক, এবং তাদের কাছে যেহেতু ম্যাটেরিয়ালিজমই পরম সত্য, তাই তারা ঐশ্বরিক কোনো ব্যাখ্যা গ্রহণ করবেন না। অতএব আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নাস্তিকতাবাদ, প্রকৃতিবাদ এবং বস্তুবাদের সাথে ডারউইনের বিবর্তনবাদের সম্পর্কটি কোথায়। অর্থাৎ লজিক্যালি যদি ন্যাচারালিজম সত্য হয় তবে ডারউইনিজম সত্য হতে বাধ্য। ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের অনুসারীরা এই থিওরিটিকে একটি ইউনিক অবস্থায় নিয়ে গিয়েছে, কারণ এটি এখন শুধু একটি থিওরি নয়, বরং একটি পরিণত ধর্মবিশ্বাস, একটি পলিটিক্যাল সিস্টেম এবং একটি এথিক্যাল সিস্টেম। ডারউইন তার বই দ্য ডিসেন্ট অফ ম্যানে লিখেন, দ্য সিভিলাইজড রেসেস, দ্য ককেশিয়ানস, অর্থাৎ ইউরোপের ককেশিয়ান সাদা চামড়া সভ্য জাতিরা ভবিষ্যতে অসভ্য বর্বর জাতিদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। কেন? উত্তরটা খুবই সহজ, কারণ ইউরোপের সাদা চামড়ার জাতিরা বিবর্তনের কারণে সবচেয়ে পরিণত জাতি, যাকে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বা যোগ্যতমের উদর্তন বলা হয়। যদি ডারউইনের বিবর্তন তত্ত্ব সঠিক হয় এবং আপনি এই তত্ত্বকে মানব জাতির উপর ব্যবহার করেন, তবে অবশ্যই মানুষে মানুষে হায়ারকি, শ্রেণী বিভাগ থাকতেই হবে। এটা অনিবার্য। এই পরিণতি থেকে পালানোর কোনো পথ নেই। ডারউইনের ছেলে লিওনার্ড ডারউইন বলেন, ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিং উই উইল ফেস ইন দ্য ফিউচার ইজ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট টু ডু উইথ দ্য স্যাভেজ রেসেস। ভবিষ্যতে সবচেয়ে কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে যে এই বর্বর অসভ্য জাতিদের সাথে কি করব, অর্থাৎ স্টেপ 2 থেকে স্টেপ 6 পর্যন্ত যে সকল মানুষ রয়েছে যারা সাদা চামড়ার ককেশিয়ান নয়। 1880 সালে ক্রাউ নামে একটি মেয়েকে প্রমোট করা হয় যে সে হচ্ছে মিসিং লিঙ্ক চিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে, এবং সে হচ্ছে ডারউইন থিওরির প্রমাণ। আসলে ক্রাউ ছিল একজন দক্ষিণ এশিয়া থেকে আগত কিশোরী যার একটি রেয়ার জেনেটিক প্রবলেম ছিল, যাকে হাইপারট্রেকোসিস বলা হয়, যার ফলে শরীরে অস্বাভাবিকভাবে অতিরিক্ত লোম গজায়। বিংশ শতাব্দীর একদম শুরুর দিকে কঙ্গো নামে এক ব্যক্তিকে উপস্থাপন করা হয়, যাকে অর্ধেক মানুষ এবং অর্ধেক বন মানুষ বলা হতো। তাকে আফ্রিকা থেকে নিয়ে আসা হয় প্রদর্শন করানোর জন্য। তাকে খাঁচায় ভরে চিম্পাঞ্জির পাশেই প্রদর্শন করানো হতো যে সে হচ্ছে মিসিং লিঙ্ক, যা ডারউইনের বিবর্তন থিওরির প্রমাণ, যা অত্যন্ত জঘন্য এবং ঘৃণিত একটি কাজ ছিল। পরবর্তীতে এক পর্যায়ে বিভিন্ন সায়েন্টিস্ট, এভলিউশনারি বায়োলজিস্টরাও এর সাথে সরাসরিভাবে সম্পৃক্ত হয়ে যায়। বিংশ শতাব্দীর শুরুর দিকে অ্যানথ্রোপোলজিস্ট উইলিয়াম মিগি, যিনি ছিলেন আমেরিকার একজন অন্যতম লিডিং সায়েন্টিস্ট এবং তিনি দ্য আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের প্রেসিডেন্টও ছিলেন। তার উদ্যোগে সেন্ট লুইস ওয়ার্ল্ড ফেয়ারে একটি হিউম্যান জু বা মানব চিড়িয়াখানা তৈরি করা হয়, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আদিবাসীদেরকে নিয়ে আসা হতো সাদা চামড়াওয়ালাদের সামনে পাবলিক ডিসপ্লের জন্য, যে বিবর্তন সত্য এবং প্রমাণিত, এবং তারা হচ্ছে তার প্রমাণ, দ্য লোয়ার স্টেজেস অফ হিউম্যান রেস, অর্থাৎ নিচু শ্রেণীর মানুষ। তৎকালীন সময়ে হার্ভার্ড, প্রিন্সটন এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির বিভিন্ন সায়েন্টিস্ট, বায়োলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্টরা এটাই বিশ্বাস করতেন। এমনকি উইলিয়াম মিগি সায়েন্স জার্নালে আফ্রিকার একটি সম্প্রদায় পিগমিদেরকে সাব হিউম্যান, লোয়েস্ট ফর্ম অফ হিউম্যান হিসেবে
মত দেয়। ওটা ব্যাঙ্গা নামে একজন আফ্রিকান পিগমিকে কঙ্গো থেকে আমেরিকাতে নিয়ে আসা হয় এবং তাকে চিড়িয়াখানাতে খাঁচার মধ্যে বানরের সাথে প্রদর্শন করানো হতো। প্রায় 10 বছর পর ওটা ব্যাঙ্গা হতাশাগ্রস্ত হয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। ডারউইনিজম পরবর্তীতে এর চেয়েও ভয়ঙ্কর রূপ নেয়, আর তা হলো ইউজেনিক্স। ইউজেনিক্স হচ্ছে সায়েন্স অফ ব্রিডিং বেটার পিপল। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল চার্লস ডারউইনের চাচাতো ভাই ফ্রান্সিস গেলটন, যাকে ফাদার অফ ইউজেনিক্স বলা হতো। মূলত ডারউইন নিজেই তার বই দ্য ডিসেন্ট অফ ম্যানে এর মূল ধারণা দেন। ডারউইনের মতে অন্যান্য প্রাণীদের মতো মানুষও একটি দীর্ঘ এবং নিষ্ঠুর পদ্ধতি, ন্যাচারাল সিলেকশন অর সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন বা যোগ্যতমের উদর্তনের মধ্য দিয়ে আজকের পরিণত বা উন্নত অবস্থায় এসেছে। যারা কম যোগ্য শারীরিকভাবে বা মানসিকভাবে তারা মারা যায় এবং যোগ্যরাই বেঁচে থাকে, এবং তাদের মাধ্যমে একটি যোগ্য মানব সমাজ, মানব জাতির জন্ম হয়। ডারউইন বিশ্বাস করতেন যে এটা কোনো ডিজাইনারের অবদান নয়, বরং প্রাকৃতিক নির্বাচনের এই নিষ্ঠুর পদ্ধতি মানুষকে সকল প্রাণের উপরে নিয়ে এসেছে। প্রাকৃতিক নির্বাচনের এই পদ্ধতিতে একদিকে অনুকূল বৈশিষ্ট্যের অধিকারী সদস্যরা অধিক কাল ধরে বেঁচে থাকে, অধিক সন্তান জন্মদান করে এবং তাদের সংখ্যা বৃদ্ধি পায়। অন্যদিকে কম সুবিধাদায়ক বৈশিষ্ট্য সম্পন্ন সদস্যরা সংখ্যায় হ্রাস পায় এবং ধীরে ধীরে বিরল হয়ে যায়, অর্থাৎ যোগ্যরা বেঁচে থাকে এবং দুর্বলরা মারা যায়। কিন্তু ডারউইনবাদীরা দেখল যে তৎকালীন সমাজ, বিশ্ব, মানুষ প্রাকৃতিক নির্বাচনের এই পদ্ধতিকে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত করছে। তারা দুর্বলদেরকে সাহায্য করছে, বিকলাঙ্গ অসুস্থদেরকে চিকিৎসা সেবা করা হচ্ছে, সমাজের নিচু শ্রেণীর মানুষদের জন্য সুবিধাজনক আইন তৈরি করা হচ্ছে, দক্ষ ডাক্তাররা সবার জীবন বাঁচানোর চেষ্টা করছে শেষ মুহূর্ত পর্যন্ত। অথচ বুদ্ধিমান সম্পন্ন কেউই তার সবচেয়ে খারাপ প্রাণীটিকে বংশবৃদ্ধি করতে দেয় না। অথচ আমরা তাই করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আমেরিকাতে প্রায় 60,000 মানুষকে স্টেরালাইজেশন করা হয়, যাতে করে তারা সন্তান জন্মদান করতে না পারে, কারণ ইউজেনিক্সদের মতে তারা যোগ্য সুস্থ সন্তান জন্মদানে অক্ষম। পরবর্তীতে আমেরিকার সুপ্রিম কোর্ট এই বাধ্যতামূলক স্টেরালাইজেশনকে নিষিদ্ধ ঘোষণা করে এবং যাদের স্টেরালাইজড করা হয়েছে তাদের কেউই আর এখন থেকে মেন্টালি হ্যান্ডিক্যাপড বলে গণ্য হবে না। তবে এই ইউজেনিক পলিসি সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবায়ন হয় নাৎসি জার্মানিতে। হিটলার যখন ডারউইনবাদকে এবং ন্যাচারাল সিলেকশনকে শতভাগ গ্রহণ করে, তখন আইন পাশ করার মাধ্যমে তা জার্মানিতে ইমপ্লিমেন্ট করা শুরু করে। জার্মানিতে 3 লাখেরও বেশি মানুষকে স্টেরালাইজড করা হয়, যাতে তারা সন্তান জন্মদান করতে না পারে, এবং যারা বিকলাঙ্গ, মারাত্মক অসুস্থ তাদেরকে গ্যাসিং পদ্ধতিতে হত্যা করে। পরবর্তীতে লক্ষ লক্ষ ইহুদিদেরকেও একইভাবে হত্যা করা হয়, কারণ তারা বিশ্বাস করত যে ইহুদিরা হচ্ছে নিচু শ্রেণীর মানুষ। তারা বিশ্বাস করত এটাই প্রাকৃতিক নির্বাচন, যোগ্যরা বেঁচে থাকবে আর দুর্বলরা মারা যাবে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বায়োলজিস্টরা, ডারউইনিস্টরা এসবের সাথে ডারউইনের বিবর্তন তত্ত্বকে এক করে দেখতে অস্বীকৃতি জানায়। তবে এটা পরিষ্কার যে ডারউইন এবং ডারউইন থিওরি রেসিজমকে প্রমোট করেছে। তার লেখা বইয়ের মাধ্যমে অরিজিন অফ স্পিসিস অ্যান্ড দ্য ডিসেন্ট অফ ম্যান। রেসিজম ডারউইনের আগেও ছিল, তবে ডারউইন এসে এর একটি সায়েন্টিফিক জাস্টিফিকেশন দেয়, কিন্তু নাস্তিকরা তা অস্বীকার করবে। হার্ভার্ড ইউনিভার্সিটির এথিয়েস্ট বায়োলজিস্ট স্টিফেন জে গুল্ড বলেন, বায়োলজিক্যাল আর্গুমেন্টস ফর রেসিজম মে হ্যাভ বিন কমন বিফোর 1859, but they increased by order of magnitude following the acceptance of evolutionary theory. সংক্ষেপে বললে, রেসিজম আগেও ছিল, তবে বিবর্তন তত্ত্ব আসার পর তা অতি মাত্রায় বৃদ্ধি পায়। শেরন ওয়েস্টার্ন ব্রু, যিনি ব্যাটন রগ লুইজিয়ানার মেয়র ছিলেন, তিনি 2001 সালে
লুজিয়ানা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে একটি রেজলিউশন প্রপোজড করেন যাতে করে স্কুলে ছাত্রছাত্রীদেরকে সায়েন্টিফিক রেসিজমের ইতিহাস শেখানো হয়। পরবর্তীতে রেজলিউশনটি পাশ হয়, তবে সেখান থেকে ডারউইনের নাম মুছে ফেলা হয়। তবে নাস্তিক বিবর্তনবাদীরা এই সত্য মুছে ফেলতে পারবে না। ডারউইনবাদ সত্য হলে অবশ্যই সকল মানুষ সমান নয়। ডারউইনবাদ সত্য হলে দুর্বলদের সাহায্যের কোনো প্রয়োজন নেই। ডারউইনবাদ সত্য হলে অসুস্থদের সুস্থ করারও কোনো প্রয়োজন নেই। বেঁচে থাকবে শুধু যোগ্যরা, সবলরা, সুস্থরা। বেঁচে থাকবে শুধু তারাই যাদের শরীরে রোগ প্রতিরোধ করার সক্ষমতা আছে। আর এটাই প্রকৃতির নিয়ম। মানুষ কেন ব্যতিক্রমী হবে? ডারউইনবাদ সত্য হলে মানুষ আসলেই ব্যতিক্রমী নয়, কারণ তারাও শুধুই পশু, যেমনটা অন্য পশুরা পশু। সবল পশুরা যেমন দুর্বলদেরকে মেরে ফেলে, তেমনি সবল মানুষরাও দুর্বলদেরকে মেরে ফেলবে, যেমনটা বিবর্তনবাদী হিটলার বিশ্বাস করত। আর তাই সে অসুস্থ, বিকলাঙ্গ, দুর্বলদেরকে মেরে ফেলত। তার কোনো দোষ নেই, কারণ সে তো প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক নির্বাচনের পদ্ধতিকেই বাস্তবায়ন করছিল। নৈতিকতা, উদারতা মূলত একটি বিভ্রম। ডারউইনবাদ সত্য হলে নীতি নৈতিকতা আসলেই একটি ইলিউশন, বিভ্রম, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এছাড়াও ডারউইনিজম একটি পলিটিক্যাল সিস্টেমের রূপ ধারণ করে। নাস্তিকরা হাজার চেষ্টা করলেও এথিইজম, ন্যাচারালিজম, ম্যাটেরিয়ালিজম, ডারউইনিজম, মার্কসিজম, কমিউনিজমকে একে অপর থেকে আলাদা করতে পারবে না, যা পরবর্তীতে জন্ম দেয় ভ্লাদিমির লেনিন, জোসেফ স্ট্যালিন, মাও সেদং, পল পট, যারা 50 থেকে 80 মিলিয়ন মানুষকে হত্যা করে কমিউনিজম, এথিইজমের নামে। অন্যদিকে ধর্মের নামে যেই হিংস্র পশুরা মানুষ হত্যা করেছে বা করে, তারা এই সংখ্যার ধারের কাছেও নেই। জোসেফ স্ট্যালিন বলেন, "There are 3 things that we had to do to disabuse the minds of our cemetery students. We had to teach them the age of the earth, the geologic origin, and Darwin's teachings." আমাদেরকে 3টি কাজ করতে হবে ছাত্রছাত্রীদেরকে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত রাখার জন্য। তাদেরকে পৃথিবীর বয়স, এর ভূতাত্ত্বিক উৎস এবং ডারউইনের শিক্ষা। জোসেফ স্টালিন নিজে বলেছেন যে সে নাস্তিক হয়েছে দ্য অরিজিন অফ স্পিসিস পড়ে। বর্তমানে পৃথিবীর বিখ্যাত নাস্তিক ডারউইনবাদ রিচার্ড ডকিন্স নিজেই বলেন, "If we allow a Darwinian mentality to take over social policy, the result will be fascism." আমরা যদি ডারউইনবাদী মনোভাবকে সামাজিক নীতির উপর প্রয়োগ করি, তবে এর পরিণাম হবে ফ্যাসিবাদ, অর্থাৎ একটি শোচনীয় সমাজ। স্টালিন আরও বলেন, "I was applying natural selection to social class." আমি সামাজিক শ্রেণীর উপর প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিকে প্রয়োগ করেছিলাম, অর্থাৎ তার জন্য এটা ছিল একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট। 19বিংশ শতাব্দীতে যখন উসমানী খেলাফতের সাথে পশ্চিম ইউরোপের যুদ্ধে মুসলিমরা হেরে যায়, তখন ডারউইন বলেছিল, অসভ্য জাতিরা সভ্য জাতির কাছে পরাজিত হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন। এটা পরিষ্কার যে ডারউইন ছিল একজন কট্টর রেসিস্ট, এবং ডারউইন ভবিষ্যৎবাণী করেন যে সভ্য জাতি পৃথিবীর সকল অসভ্য বর্ব জাতিদের উপর বিজয় লাভ করেছে এবং করবে, কারণ সে বিশ্বাস করত যেহেতু প্রাকৃতিক নির্বাচন সত্য, তাই ভবিষ্যতে এমনটা হবেই এবং পৃথিবীতে শুধু সভ্য জাতিরাই টিকে থাকবে।